লকডাউন, শাটডাউন, তারপর কি? আমাদের এই তারপর, এরপর, অতঃপর বলতে কোনো শব্দ নেই। কথা যা হবে সেটা হবে ইউনূস বিদায়ের পর। ইউনূসের বিদায় পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আহ, আমাদের ঘোষিত লকডাউন কর্মসূচি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। শাটডাউন কর্মসূচিতেও আজকে জনগণ স্বতঃস্ফূর্ত ছিল। আগামীকালকে যে শাটডাউন কর্মসূচি, অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে শাটডাউন কর্মসূচি, সেটিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। এবং আগামীকালকে আপনারা দেখবেন শুধু ঢাকা শহর নয়, সারা দেশ জুড়ে কি পরিস্থিতি হয়। এবং কালকে শেখ হাসিনার রায়, শেখ হাসিনার সাজা নামক যে নাটক মঞ্চায়নের চেষ্টা, এই নাটকের রঙ্গমঞ্চ জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিভাবে ভেঙে ফেলে, সেটি আপনারা আশা করি কালকে দেখতে পারবেন। এবং অর্থাৎ জি জি, এই কর্মসূচিটা কি আপনারা ইউরো সরকারের পতন পর্যন্ত চলতে থাকবে নাকি, একটু জাস্ট ক্লিয়ার করেন যদি। জি, দেখুন, শেখ হাসিনার স্পষ্ট বার্তা হচ্ছে ইউনূস সরকারের এই অবৈধ ইউনূসের পতন এবং বিচারের মুখোমুখি হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সুতরাং আমাদের আশা, ভরসা, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, মিলন, বিরহের শেষ ঠিকানা বঙ্গবন্ধুর রেখে যাওয়ার শ্রেষ্ঠ আমানত, এই বাংলার মানুষের দুঃখী নিপীড়িত জীবনের ভাগ্যাকাশের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় চূড়ান্ত চূড়ান্ত, শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত চূড়ান্ত। অবৈধ, অসাংবিধানিক, ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক, খুনি, মিথ্যাবাদী, পাটপার, ভণ্ড, প্রতারক, চিটার, টাউট, 420 ইউনূসের বিদায় ঘন্টা না বাজানো পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং শুধু বিদায়ই নয়, তার সকল অপকর্মের জন্য তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। এবং আপনি যে বিষয়টি বলেছেন, জি জি লকডাউন, জি, এখন চলছে শাটডাউন, এরপরে কি? এরপরে বহুত কিছু ডাউন হবে, ব্রেক ডাউন হবে, ইউনুস ডাউন হবে, এই জঙ্গি ডাউন হবে, সব ডাউন হবে। যত অপশক্তি আছে সকল অপশক্তি ডাউন না হওয়া পর্যন্ত আমাদের এই আপ অ্যান্ড ডাউন কার্যক্রম চলতে থাকবে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে হচ্ছে যে প্রহসনের যে আপনারা বলছেন, প্রহসনের যে বিচার কার্যক্রম চলছে এবং সেটির প্রতিবাদ আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি। এবং আমরা এখন আমাদের পুলিশ কমিশনার, চট্টগ্রাম পুলিশ কমিশনার বলেছেন যে ব্রাশ ফায়ার করার জন্য গত লকডাউনের সময়। এখন ঢাকার পুলিশ কমিশনার ভাবছেন যে আমি থেমে থাকবো কেন, তিনি আজকে গুলির নির্দেশ দিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নির্দেশদাতা হিসেবে আছেন। দেখুন, ডিএমপি কমিশনার মহোদয় যেটি বলেছেন যে বাসে অগ্নিসংযোগ করা, কিংবা কোন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা, কিংবা জনগণের জানমালের ক্ষতি হতে পারে এমন কোন ক্ষেত্রে যদি পুলিশ প্রতিরক্ষায়, অর্থাৎ আত্মরক্ষায় ব্যবস্থা গ্রহণ করে, সেটির বিধান রয়েছে, এইটি উনি বুঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন। তো আমি সম্মানিত পুলিশ কমিশনার, যদিও অবৈধ উপায়ে নিয়োগকৃত, তাকে প্রশ্ন করতে চাই, সম্মানিত কমিশনার মহোদয়, বিভিন্ন ভবনে যখন অগ্নিসংযোগ করা হচ্ছিল, র্যাবের সদস্যদের যখন পিটিয়ে মেরে ফেলা হচ্ছিল, পুলিশকে মেরে যখন ঝুলিয়ে রাখা হচ্ছিল, তখন আসলে আপনার এই আইনটা কি ডিফারেন্ট কিছু ছিল, নাকি এটি নতুন কোন আইনের বলে আপনি এই কথাটি বলছেন? এই প্রশ্নটি আমি আপনার উদ্দেশ্যে রাখতে চাই। আর এও বলতে চাই, ডিয়ার ব্রাদার, এক মাঘে শীত যায় না, এই দিন দিন নয়, আরো দিন আছে। কি বলছেন না বলছেন একটু ভেবে চিনতে বলেন। আওয়ামী লীগকে যদি এখনো না চিনে থাকেন, এই 16 মাসের পৈশাচিক নির্যাতনের পরেও যে আওয়ামী লীগ কি জিনিস এখনো যদি না বুঝে থাকেন, তাহলে আসলে আপনি বোকার স্বর্গে বাস করছেন, অথবা আপনি কিছুটা নির্বুদ্ধ একজন মানুষ বলেই আমরা ধরে নিতে পারি। চট্টগ্রামের পুলিশ কমিশনার সাহেব যেটি বলেছেন যে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে, হ্যাঁ, এটা উনি বলতে পারেন। পাকিস্তানের কত অফিসাররা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মানুষদের ব্রাশ ফায়ার করে মেরেছে না, মেরে ফেলেছে না? তো সেই পাকিস্তানি ভাবধারা যদি তার মধ্যে থেকে থাকে, সে যদি ওই চেতনা মানসিকতা ধারণ করে থাকে যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবো, মেরে বাপ ने ये किया था, मेरे दादा ने ये किया था, मेरे परदादा ने ये किया था, বলে না যে উর্দু ভাষা, উর্দু তো আমি একটু কম বুঝি, হয়তো ভুলচুটিও হয়ে থাকতে পারে, আমার বলায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওর বাপ দাদা, ওর বড় দাদা যা করছে ও তো ওইটাই করবে, ও তো ওইটাই বলছে ভাই, যে আমার আব্বা পাকিস্তান আর্মির অমুক ব্রাশ ফায়ার করে এতজন মারছে। আমি যদি এই যুগে এসে না পারি, তাহলে আমি কিসের সন্তান, কিসের আওলাদ, কিসের বুনিয়াদ? সুতরাং সে তার পিতৃ পরিচয় রক্ষার জন্য এই ধরনের কথা বলেছে, এটি আসলে তার বংশের পরিচয়। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে সে নিজেকে বর্ণচোরা বা কপটতার আশ্রয় না নিয়ে সে সরাসরি নিজের রূপটা প্রকাশ করেছে। এটি আসলে বরং একটা পজিটিভ দিক আমি তার মধ্যে খুঁজে পেয়েছি। আচ্ছা, এখানে কেউ কেউ বলছেন যে এই যে চট্টগ্রামের পুলিশ কমিশনার, ঢাকার পুলিশ কমিশনার, তারা যে নির্দেশ দিয়েছেন,
হত্যাকাণ্ড, এখন যে কোনো হত্যাকাণ্ডের জন্য তাদেরকে দায়ী করা যায় কিনা, ওনারা যেহেতু নির্দেশ দিয়েছেন নির্দেশদাতা হিসেবে, এটা তো রেকর্ড থেকে গেল। দেখুন, এইভাবে আহ আইনি বিষয় তো, এগুলো নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো। আর একটা বিষয় হচ্ছে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পুলিশ বাহিনী তাদের কি করা উচিত সেই সিদ্ধান্ত অবশ্যই বেছে নেবে। এবং আমরা বলতে চাই যে পুলিশের লাশের উপর দাঁড়িয়ে যে অবৈধ সরকার ক্ষমতার মসনদে আরোহণ করেছে, আমার পুলিশ ভাইদেরকে মেরে ঝুলিয়ে রেখে যে অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মসনদে আরোহণ করেছে, আমার পুলিশ ভাইদেরকে পুড়িয়ে মেরে যে অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মসনদে আরোহণ করেছে, আমার পুলিশ ভাইদেরকে থানায় জবাই করে মেরে, কুপিয়ে কুপিয়ে মেরে, খুঁচিয়ে খুঁচিয়ে মেরে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতার মসনদে আরোহণ করেছে, পুলিশ ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা সেই সরকারের পক্ষে থাকবেন নাকি সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, নীতির পক্ষে থাকবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের দর্শক অনেকে কমেন্টস করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কমেন্টস গুলো দেখানোর চেষ্টা করছি। আমরা ইনান সাহেবের কাছে আজকে শুনতে চাই যে কর্মসূচি নিয়ে, আন্দোলন নিয়ে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কি ভাবছে, সেগুলো যদি কিছু ধারণা দিতে পারেন তিনি, সেগুলো আমরা শুনবো, আপনাদের কমেন্টস গুলো আমরা দেখাবো। আর আরেকটি কথা হচ্ছে যে যে বিষয়টি বলতে চাই এখন, যে ককটেল হামলা চলছে, ককটেল হামলা কারা করছে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? কারা এই হামলাগুলো করছে? কি সৈয়দা রেজওয়ানা হাসানের বাসায় ছোট্ট দুইটা ফটকা ফুটানো হলো, কারণ বাজারে দুইটা ফটকা না ফুটানো হলো, সামনে সামনে যে ফুটাচ্ছে, এগুলো কারা করছে, আপনার ধারণা কি? দেখুন, সৈয়দ রেজওয়ানা এই অবৈধ সরকারের তথাকথিত একজন উপদেষ্টা, নিশ্চয়ই তার বাসায় সর্বোচ্চ পুলিশ প্রোটেকশন রয়েছে। সুতরাং পুলিশ আচ্ছা, প্রোটেকশন থাকতে তার বাসায় তো ককটেল পড়ার কথা না। সে তার বাসা থেকে যদি, বারান্দা থেকে, ছাদ থেকে যদি কোনো ককটেল ফেলে, ককটেল ব্যাগে করে নিয়ে গিয়ে বাসার ছাদ থেকে ফেলে যদি বলে ও মাই গড আমার বাসার সামনে ককটেল, তাহলে আসলে এটা হয়ে গেল একটা মকটেল। এই মকটেল নাটক আসলে আমরা তার থেকে প্রত্যাশা করাই যায়, তিনি করতেই পারেন। পলিথিন আপা, পরিবেশ আপা, নটি সরি দুঃখিত, রেজওয়ানা হুম, আপা, হ্যাঁ, তিনি নির্জনতা। তো করতেই পারেন এই ধরনের মকটেল নাটক। সুতরাং এই ককটেল মকটেল নাটকে আসলে কান্না দিয়ে আমাদের উচিত এই অগণতান্ত্রিক সরকারের বিদায় নিশ্চিত করার দিকে মনোনিবেশ করা, এবং আমরা সেটাই করছি। জি। প্রিয় দর্শক, এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, কার মানে কারা এরা, কি কারণে? এর আগে নাকি একজনকে শিবিরের কর্মী হিসেবে পাওয়া গেছে। আবার কারওয়ান বাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে, এবং সেটা নিয়ে দুই থানার মধ্যে আবার ঠেলাঠেলি, মামলা কে নিবে বা কে করবে, কারা তদন্ত করবে, এটা ঠেলাঠেলি চলছে। আর আমরা আরেকটা বলতে চাই, বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি, রিজভী। এই ব্যাপারে একটু কিছু বলবেন। বিএনপির কি অবস্থা এখন? তারা এতদিন পরে বুঝেছে দেশের সাধারণ মানুষ আরো অনেক 15 মাস আগেই জানে কি কি ঘটবে, কি কি ইউনিসেফ কি কি ঘটাবে। রিজভী সাহেবের এই হঠাৎ উপলব্ধিটা সম্পর্কে আপনার একটু বক্তব্য শুনতে চাই। দেখুন, রুহুল কবির রিজভী সাহেব অনেক সিনিয়র একজন মানুষ। তিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে ধীরে ধীরে বিভিন্ন পদ পজিশন অতিক্রম করে আজকের রাজনীতির এই জায়গায় পৌঁছেছেন। ওনার রাজনৈতিক এই ডেডিকেশনকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তো ঘরের ছেলে যদি দিন শেষে দেরিতে হলেও বুঝতে পারে যে সত্য কি, আসল বাস্তবতা কি, এই অবৈধ সরকারের উদ্দেশ্য কি, সেটিকে আমি স্বাগত জানাতে চাই। আমি রিজভী সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে উনি দেরিতে হলেও ওনার দলের বিরুদ্ধে গিয়ে এই যে মন্তব্যটি করতে পেরেছেন, এবং এই অবৈধ সরকারের আসল উদ্দেশ্য সম্পর্কে মানুষকে বলতে পেরেছেন, এটি নিতান্তই প্রশংসার দাবিদার। এবং রিজভী সাহেব এক্ষেত্রে অনেক সাহস জুগিয়েছেন। ওনার তথাকথিত চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে গিয়ে উনি যে অবৈধ ইউনুসের বিরুদ্ধে এই কথাগুলো বলতে পেরেছেন, এই জন্য উনি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং প্রশংসার দাবিদার। এবং আমি আজকে আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি তার প্রশংসা না করেই পারছি না। আমি রিজভী সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি আসুন, আপনিও আমাদের সাথে এই গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিন। আপনিও দেশকে বিদেশি শক্তির হাতে চলে যাওয়ার রক্ষার জন্য আমরা যে আন্দোলন করছি, আন্দোলনে যোগ দিন। আমরা আপনার সাথে এই বিষয়ে একাত্ম এবং সহমত, এবং আপনি যদি আমাদের সাথে আসেন তাহলে আপনাকে নিয়ে আমরা কাজ করবো, অসুবিধা নেই। রিজভী সাহেব, আপনাকে ওয়েলকাম। খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, প্রশংসা করে। আসলে রাজনীতিতে এইভাবেই বক্তব্য হওয়া উচিত। এই যে রিজভী সাহেবের কি সুন্দর প্রশংসা করলেন, এটা ঠিক আছে। হাফিজুর রহমান, এখন যদি গুলির নির্দেশ ডিএমপি কমিশনার দেয়, তাহলে জুলাইতে কি দিয়েছিল? আচ্ছা, এই আর শেখ ওয়ালি আসিফ ইনান, আপনাকে ধন্যবাদ। এবং যারা কমেন্টস করছেন, এনসিপি নিজেরা ককটেল ককটেল খেলা খেলে নিজেদের আলোচনা রাখতে চায়, জি ধন্যবাদ আপনাকে।
শেখ হাসিনাতেই আস্থা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নবী খন্দকার, আপনাকে ধন্যবাদ। 13 তারিখ আহ, নমুনা, 17 তারিখ যমুনা, জয় বাংলা। জি, শেখ হাসিনা উই বিলিভ, জি ধন্যবাদ আপনাকে। বর্তমান এবং সরকার অবৈধ, আওয়ামী লীগ সরকার ছিল সম্পূর্ণ বৈধ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আওয়ামী লীগের এই চরম সময়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ইনান ভাইজি, ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এবং ইনানকে আপনি যে কেন কেন জানে অসুস্থ মনে হয় অসুস্থ, অসুস্থ নাকি না? না, ওই ব্যস্ত যে আসলে ব্যস্ত। তো খুব স্ট্রেসফুল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য ওষুধ দেখাচ্ছে, অতটা না। ধন্যবাদ যিনি এই কমেন্টটি করেছেন জি তাকে, জি জি, ধন্যবাদ। আর বাংলাদেশ আওয়ামী লীগের এই আরেকটি, চরম। জি জি প্লিজ। জি, জি, আপনি যে আরেকটি কমেন্ট, আরেকটি নিউজ হেডলাইন পড়ছিলেন, যে জি এনসিপি অফিসের সামনে দেখুন, জি 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 এনসিপি অফিসের সামনে এই ককটেল নিয়ে তো বিএনপির বিভিন্ন লোকজন ইতিমধ্যে মন্তব্য করেছে, আমরা দেখেছি এর আগের দিন। তো আসলে জি। এই এনসিপি নামক চিলড্রেন্স পার্টি নিয়ে আমাদের মধ্যে কোনো মাথা ব্যথা বা হেডেক রয়েছে বলে ভাবার কোনো সুযোগ নেই। বরং আমরা বলি যে আপনাদের আসলে জি রাজনীতি শেখা উচিত, রাজনীতি শিখছেন, রাজনীতি শিখেন, রাজনীতি করুন। তবে এটি মনে রাখবেন যে অপকর্ম, অন্যায়, যেই দুর্নীতি, অপশাসন, যেই জঙ্গিবাদ আপনারা করেছেন, এর ফলাফল আপনাদেরকে পেতে হবে। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি কোথাওই এই ধরনের ককটেল ককটেল খেলা, খুব ককটেল হামলার পক্ষে নই। আমি তীব্রভাবে বাংলাদেশ ছাত্রলীগের পরিবারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। খুবই ভালো, খুবই ভালো। এই যে কাউকে দোষারোপ না করে আপনি যে কথাটা বললেন, আমি খুব পছন্দ করেছি। মানে দর্শকরাও নিশ্চয়ই পছন্দ করবে। আপনারাও ককটেল হামলা চায় না, যারা এটা করেন তার তীব্র নিন্দা জানান। ঠিক আছে? আপনি আরেকটা কথা খুব ভালো বলেছেন যে সৈয়দা রেজওয়ান হাসানের বাসায় তো পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সিসি ক্যামেরা সবই আছে। ওনার ওখানে সামান্য ককটেল পড়ে গেল কে? তার জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য। পুলিশ ভাইরা কি করলো? কিভাবে হতে পারে? যাই হোক, দর্শক মন্ডলী আপনারা সেটা বুঝে নেবেন কারা কি করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে মামলার রায় কি হবে? আমাদের যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন আসাদুজ্জামান, তিনি তার নির্বাচনী এলাকায় তিনি একবার স্বপ্ন দেখেছেন যে পদত্যাগ করে নির্বাচন করবেন। আবার তার ওয়াইফ সম্ভবত তাকে আইডিয়া দিয়েছে তুমি নির্বাচন করবে, আবার পদত্যাগ করবে কেন? পদে থেকেই নির্বাচন করো। উনি পরের দিনই সেটা পরিবর্তন করেছেন, উনি বলছেন না আমি পদে থেকেই নির্বাচন করব। এখন তিনি তার এলাকায় যে বক্তৃতা দিয়েছেন, এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এক্সকিউজ মি, 17 তারিখের রায় নিয়ে উনি চিন্তিত। উনি বুঝতে পারছেন না কি ধরনের রায় হবে। নারীর মন আর বিচারকের মন বোঝা যায় না। সরি, এ ব্যাপারে কিছু বক্তব্য। জি, ধন্যবাদ। আহ, আসাদুজ্জামান সাহেব আসলে আমার আমার সম্পর্কে ব্যক্তিগতভাবে জানা নেই, তো উনি যে বিষয়টি বলেছেন ঠিক আছে, নারীর মন আর বিচারকের মন নিয়ে উনি যে কথাটি বলেছেন সেই তর্কে আমি যেতে চাচ্ছি না। আমি শুধু একটুকুই আসাদুজ্জামান সাহেবকে নয়, যারা স্বপ্ন দেখেন শেখ হাসিনার বিচার হবে, ঘোড়ার ডিম হবে, অমুক হবে, তমুক হবে, বাঘ মারবেন, ভাল্লুক মারবেন, দেখেন সব ফাও, গাঁজাখুরি, নেশাখোরের স্বপ্ন দেখেন না। এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন তো ভালো, স্বপ্ন বাস্তবায়নের ধারে কাছেও যাইতে পারবেন না। আমরা স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার বিরুদ্ধে এই অবৈধ, অসাংবিধানিক, ক্যাঙ্গারু ড্রামা ট্রাইব্যুনাল কি রায় দিল না দিল, এ নিয়ে বাংলার জনগণ, শেখ হাসিনার ভক্তকুল, সারা বিশ্বের মানুষ কোনোভাবেই পদার নয়। আমরা বলছি, এই অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, নিয়ম বহির্ভূত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালকে আমরা কোনোভাবেই মেনে নেইনি, নেব না। যে ট্রাইব্যুনাল গঠন হয়েছিল ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম রক্ষক, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিচার কার্যক্রম সম্পন্ন করবে, কি বড় হনু তারা! সেই ট্রাইব্যুনালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর বীর অফিসারদের বিচার করবে কারা তারা? এই ট্রাইব্যুনালে যেই রাজারবাগ পুলিশ লাইন থেকে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র বিপ্লবের ডাক হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই ট্রাইব্যুনালে সেই পুলিশ বাহিনীর ভাইদের বিচার করবে? এত যা, দেখেন এখনো সময় আছে। জামা কাপড়, ভান্ডবাতি গুছান, দ্রুত পালান, পরে কিন্তু পালাবার পথ খুঁজে পাবেন না।
কেউ নিস্তার পাবেন না, সকলকে বিচারের মুখোমুখি হতে হবে। একটি দেশকে আইনের শাসনবিহীন করার জন্য আপনারা সকলে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটি দেশকে ধ্বংস করার অপচেষ্টার জন্য আপনাদের সকলকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সুজলা সুফলা শস্য শ্যামলা উন্নত আধুনিক স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশকে ধ্বংস করার জন্য আপনাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং এই ট্রাইব্যুনাল কি রায় দিল কি রায় দিল না এসব গোনার টাইম আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বাংলার জনগণের নাই। আমরা এই অবৈধ ট্রাইব্যুনালের যে কোনো ধরনের বিচারিক অবৈধ কার্যক্রমকে সরাসরি প্রত্যাখ্যান করি, মানি না। আমাদের বিজ্ঞ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন 17 তারিখে রায় হবেই এবং সেটা কার্যকর করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন, এবং সেটি তিনি এটাকে কিভাবে নিয়েছেন আমরা জানি না। আপনারা কিভাবে নিয়েছেন এই বিষয়টি? অবশ্য আপনি বলেছেন যে এই রায় কি হবে না হবে সেটা আপনারা তোয়াক্কা করেন না। ঠিক আছে, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার যে ভূমিকা এই বিষয় সম্পর্কে আপনার কোনো কিছু বলবার আছে কিনা? তিনি খুব দৃঢ় প্রতিজ্ঞ, রায় কার্যকর করবেই। জি দেখুন, উপদেষ্টা জাহাঙ্গীর না, জাহাঙ্গীর সাহেব, দুঃখিত দুঃখিত জাহাঙ্গীর সাহেব, আপনারা যে কাশেম চাচার কথাগুলো শুনতে শুনতে আসলে এই উল্টোপাল্টা জিনিস মাথায় পড়ে, আমি সরি। উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি কখন কি বলেন, কাকে কি বলেন, আমি আসলে বুঝতে পারি না। ওনার বয়স হয়েছে মনে হচ্ছে, উনি দীর্ঘদিন সার্ভিসে ছিলেন, উনি গর্বিত একজন সদস্য বাংলাদেশ সেনাবাহিনী। আমি ওনার সেই সার্ভিসকে সেলুট জানাই, সম্মান জানাই, এবং যেহেতু উনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আমি সেনাবাহিনীর ভাইদেরকে অনুরোধ করবো, দেখুন আপনারাই বুঝতে পারতেছেন ওনার মানসিক পরিস্থিতিটা কি, সুতরাং আপনারা দয়া করে ওনাকে বুঝিয়ে বলে বিষয়টি সমাধান করুন। উনি ওনার মতো একটা রিটায়ার্ড লাইফ উনি স্পেন্ড করুক, এটাই উত্তম। কারণ কখন কি বলছে, উল্টা পাল্টা, ডাইনে বামে, আগে পিছে, উপর নিচে, নিজেই জানে না বেচারা। সুতরাং এই ভদ্রলোকের এখন উচিত একটি সুন্দর শান্তিপূর্ণ নিরিবিলি অবসর জীবনযাপন করা। উনি যে কার্যক্রমগুলো করছেন এতে করে সেনাবাহিনীর অফিসারদের প্রতি পাবলিকের যে একটা রেসপেক্ট, পাবলিকের যে একটা ধারণা, ও মাই গড, মিলিটারি অফিসার রিটায়ার করলেও সে একটা বাঘ, এইটা আসলে অনেকটা ক্ষীণ হচ্ছে। সুতরাং এটি সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে আমি ওনার আসলে এই পদে না থাকাটা উত্তম মনে করি। এটা একটা ভালো প্রস্তাব। আমি অনেকে একটা জিনিস খেয়াল করেছেন যে সেনাবাহিনী থেকে অবসরের পর যারা কথা বলেন দুই একজন ছাড়া ম্যাক্সিমাম মনে হয় যে নাকি জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, পাকিস্তানের সাথে যোগাযোগ, অথবা বেফাঁস কথা বলেন, অথবা কথাবার্তার কোনো মাত্রা জ্ঞান থাকে না। সেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে আমরা বুঝতে পারছি। তবে তিনি ছোটখাটো একটা চাকরি করছিলেন, কিন্তু তাকে জোর করে এনে উপদেষ্টা বানানো হয়েছে। তিনি কি করবেন? আর যে তিনি এইভাবে, অনেকে আবার বলছেন তিনি সেনাবাহিনীতে চাকরি করেছেন কিভাবে এতদিন, সেটাও বলছে। এখন আপনার কাছে সময় বেশি নেব না ইনান ভাই, আপনি একটু বলবেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন 13 তারিখ, এবং বাজারে প্রচলিত আমি জানি না, অনেকে বলছেন যে আপনাদের লকডাউন সফল হয়নি 13 তারিখ, এবং সেই 13 তারিখে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্য সবাই সকাল থেকে বাসায় অপেক্ষা করছিলেন, যে কারণে রাস্তাঘাটে বের হননি। এবং এটাও প্রচলিত আছে যে যেহেতু বলা হয়নি দিনের বেলায় কোন সময় বক্তব্য দিবেন সেটা যেহেতু বলেনি, মানুষ ভোর থেকে অপেক্ষা করছিল, ভোর থেকে অপেক্ষা করে বিকেলে 2:30-3টার দিকে উনি ভাষণটা দিয়েছিলেন, যে কারণে লকডাউন সাকসেসফুল হয়েছে। জি প্লিজ একটু মন্তব্য করুন। জি ইসমাইল ভাই, আপনার বাড়ি কোথায় আমার ঠিক জানা নেই, একটু বলবেন আপনার ডিস্ট্রিক্ট? নোয়াখালী। আরেকটা কথা বলি, বিএনপির একজন নেতা আজকে বলেছেন নোয়াখালী তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসেন নোয়াখালী সিঙ্গাপুর হচ্ছে। সো আমি এখন সিঙ্গাপুরের অধিবাসী, জি, সম্ভাব্য সিঙ্গাপুরের অধিবাসী। তো সেই সম্ভাব্য সিঙ্গাপুর বর্তমান নোয়াখালী থেকে এই প্রবাদটি প্রচলিত আছে কি যে পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, প্রবাদটির সাথে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় ভাই? হাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। তো হাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, ওরকমই আসলে বিষয়টা, যে হাগল ইউনুসে কিনা কয় আর ছাগল শফিকে কিনা কয়, ওরা কি বলে আর কি করে আর কি খেয়ে সব বলে, আসলে এটা জানতে পারলে কিছুটা ধারণা পাইতাম যে কি সেই জিনিসটা যেটা খেয়ে আসলে শফিক সাহেব এই জন্য আবল তাবল কথাবার্তা গুলো বলে। যাই হোক, ওনারা বুঝাতে চান পাবলিক যে ইউনুস সাহেবের ওই কার্টুনীয় স্টাইলে
কথা শোনার জন্য দেশের জনগণ সারাদিন ঘরের মধ্যে দরজার খিল আটকে বসেছিলেন এবং হুম হুম লকডাউন হুম পালন হুম। করেছেন। এটি যদি জি ওনারা বলে থাকেন, এটি নিয়ে আসলে উত্তর দেওয়ার মতো মানসিকতা আমি ধারণ করি না। এই ধরনের জোকস মাঝে মাঝে শুনতে ভালো লাগে। দেখেন, এমনিতেই দেশটাকে ওরা একটা ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যাচ্ছে, দেশটাকে একটা বাজে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, বাজে অবস্থা সৃষ্টি করেছে। এই অবস্থায় মন মরা থাকি, মানসিক একটা বিষাদগ্রস্ত থাকে, আত্মগোপনে থাকতে হয় দলের কার্যক্রম পরিচালনার জন্য। তো এই অবস্থায় থেকে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকে, যে এই মন মরা পরিস্থিতিতে মাঝে মাঝে আসলে এই ধরনের বিনোদন খারাপ না, এগুলো ভালো। এই ধরনের ইয়েস বিনোদন না ইয়েস থাকলে, ইয়েস। বা এই যে 16 মাস ধরে এই ইউনূস এবং তার দোসরদের যে বিনোদনগুলো, এই বিনোদনগুলো না থাকলে আসলে আওয়ামী লীগের লোকজন অনেকটা মানসিক ডিপ্রেশনে পড়ে যেত। আমাদের যখনই কোনো মন খারাপের বিষয় আসে, আমরা মাঝে মাঝে কিন্তু শফিক সাহেবের বক্তব্যগুলো শুনি, ইউটিউবে সার্চ করে জি দেখবেন, জি জি। অনেক ভিউ হুম। দেখবেন। ভিউর কারণ কি? আমরাও শুনি, আমরা শুনি বিনোদনের জন্য। আমরা জাহাঙ্গীর সাহেবের বক্তব্যগুলো শুনি, আমরা ইউনূসের ওই কার্টুনীয় ভাষণগুলো দেখি, মজা লাগে, এগুলো হাসির ফানি বিষয়। বাহ হ্যাঁ, বাহ তো বাহ এগুলো, বাহ। এই ধরনের বিনোদন খারাপ না। ওরে ভাই, ইনান ভাই, আপনি যে কি বক্তব্য দিচ্ছেন আমি বুঝতে পারছি না। অসাধারণ অসাধারণ, এটা কিভাবে সম্ভব? এত বিনয়ের সাথে এত সুন্দর বক্তব্য দিয়ে সবকিছুর প্রশংসা করে চলেছেন। আমি তো কাসেম চাচা তো ধরা হয়ে যাবো, কাসেম চাচা তো আগাইতে দিত না। এই যে আমরা যে সিঙ্গাপুর হচ্ছি এটার প্রমাণ দেই, আমরা সিঙ্গাপুর হয়ে যাচ্ছি। এই যে, ঠিক আছে, হ্যাঁ, বাহ বাহ বাহ! ঠিক আছে, সম্ভাব্য কংগ্রাচুলেশন আপনাকে, সিঙ্গাপুর। আপনাকে তো অভিনন্দন। কথাবার্তা ঠিক মতো করে বলবেন। এখন এক এক জেলা যদি এক এক রকম হয়ে যায়, এটা কিন্তু একটা সমস্যা। তাহলে বাংলাদেশের ভিতর অনেক দেশ হবে। নোয়াখালী যদি সিঙ্গাপুর হয়, তাহলে তো সিলেট একটা হবে, সিলেট লন্ডন হয়ে যাবে, ইংল্যান্ড হয়ে যাবে। তারপর চট্টগ্রাম আর একটা কিছু হয়ে যাবে, কোনোটা ইটালি হবে, কোনোটা জাপান। আরে বাপ রে বাপ! যাক ভালো, আমি একটু মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাই, পাপলাশ মেয়াদ উত্তীর্ণ খায়। আচ্ছা ঠিক আছে, 10 ট্রাক, ঠিক আছে, আমাদের ধন্যবাদ। আগামীকাল নতুন ইতিহাস হবে, ভেঙে যাবে ক্যাঙ্গারু কোর্ট, জয় বাংলার প্রতিধ্বনি উত্তাল হবে রাজধানী, আগেই বলে রাখলাম। জি ধন্যবাদ আপনাকে। ইউনূসের কথাবার্তা পুরোই মানসিক ভারসাম্যহীন। সে বলেছিল জাতীয় নির্বাচন ও হ্যাঁ ভোট না ভোট একদিনে হবে, যেটার কোনো সুস্থ মস্তিষ্ক। আচ্ছা ভাইয়া, এই যে ভাই আরেকটা জিনিস নাড়া দিল, সেটা হচ্ছে এই যে 4টা প্রশ্ন, 4টা কুইজ উনি ঠিক করলেন, 1 2 3 4, এই 4টা নির্বাচন কেন্দ্রে আমি কিভাবে কোথায় পড়বো আমি জানি না, কোথায় পড়াশোনা করবে এগুলো যারা পড়তে পারে না, তাদের কি হবে? এই ধরনের কোনো চিন্তা ভাবনা না করে উনি এটা বলে দিয়েছেন 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4টা প্রশ্নের মধ্যে হ্যাঁ না বলতে হবে একটা। আমি এখনো বুঝি নাই। যাই হোক, এখন কেউ কেউ বলছেন একটা সলিউশন দিয়েছে যে 4টা প্রশ্ন যদি ইউনূস সাহেবের অডিও আকারে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে বাজানো হয়, যে ভোটার ঢুকবে অডিও বাজাবে, 4টা শর্ত বলবে, ও ভোটাররা শুধু হ্যাঁ না তখন বলবে, এটাতে হ্যাঁ হ্যাঁ। এই পলিসি ছাড়া 4টা প্রশ্নের ব্যাপারে আপনি কিছু বুঝেছেন কিনা একটু বলবেন। আপনি হ্যাঁ না ভোট কাকে দিবেন বা কোথায় দিবেন কিভাবে দিবেন একটু প্লিজ ব্যাখ্যা করবেন। দেখেন, আমার এলাকায় একটা মানে মারা, যখন মানে আমি যেই জেনারেশনটা বিলং করেছি, সেই জি জেনারেশনে মারা বাচ্চাদেরকে বা ছেলে পেলে দুষ্টামি বাদরামি করলে অনেক সময় বলতো হুম। যে খবরদার, করতে বল নাহলে মুড়া পিছা দিয়ে দিই, মুড়া পিছা। হ্যাঁ, মানে পিছা মানে তো ঝাড়ু, বুঝেন কিনা? আর হ্যাঁ হ্যাঁ। মুড়া পিছা হচ্ছে ঝাড়ুর একটি প্রকারভেদ। এটা খুব লজ্জাজনক বিষয় যে মুড়া পিছা দিয়ে দেবে। তাই ইউনূস সাহেব, সময় এখনো আছে ভাই, বয়স হয়েছে অনেক, দ্রুত এই চেয়ার ছাড়ুন, দেশের মানুষকে বাঁচতে দিন। নাহলে আপনি যা শুরু করছেন, মুড়া পিছাই দিয়ে লড়াইয়া মানুষ আপনাকে ধাওয়াইব, ঝাড়ুর বাড়ি খেয়ে আপনি কিন্তু। সুতরাং ঝাড়ুর বাড়ি, জুতার বাড়ি, এইগুলো না খেয়ে খুব দ্রুততার সহিত আপনি জনগণের কাছে ক্ষমা চান, মাপ চান, তওবা করেন, শেখ হাসিনার পায়ে ধরেন। যদি আপনার কোনোভাবে শেষ রক্ষা হয়, এই একটাই উপায় আপনার কাছে আছে, এছাড়া কিন্তু আসলে উপায় নেই। আপনি যা শুরু করছেন, ঝাড়ু, পিসা, জুতা, স্যান্ডেল, অভিযোগ। এগুলোর মধ্যে দিয়ে আপনার সমাপ্তি ঘটবে। আচ্ছা, তো যাই হোক, আমাদের ইউনূস সাহেব এটা বলছেন, উনি বলছেন, উনি এখন কেউ কেউ বলছেন, উনি কি নিজে জানেন কিনা দেশের যে আসলে এত ক্রান্তি লগ্ন চলছে, ক্রান্তিকাল চলছে, উনি বুঝেন কিনা, ওনার মধ্যে কোনো অনুভূতি আছে বলে কেউ মনে করেন। আবার কেউ কেউ বলছেন বাংলাদেশকে বিক্রি করার জন্য ডক্টর ইউনূস সাহেব হলো পারফেক্ট মানুষ। তা আমি আবার বললাম ভাই, আমরা যদি কিছু টাকা পয়সা পাই তাহলে বিসিয়ে লাগ, অসুবিধা নাই, বিসিয়ে লাগ, বেশি কিছু টাকা ভাগ করে দেখ, উনি যেভাবে শুরু করছে এটা তো ভালো হয়। এখন আবার এক ভাই বলল, ভাই এই পুলিশের পোশাক নিয়ে কিছু বলুন। আচ্ছা, এটা কি বলবো এখন? আপনারা যদি চিনতে পারেন যে এরা পুলিশ, তাহলে সাবধানে থাকেন। আর যদি মনে করেন চৌকিদার, তাহলে কি ওই যে
অ্যাপার্টমেন্টের, আচ্ছা এটা নাকি বাদ দিয়েছিল, আমি বুঝলাম না। এই পোশাক পরিবর্তন নাকি বাদ দিয়েছিল, নাকি এখানে বহু টাকার ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে? এখানে আসলে ইউনুস এবং তার বন্ধু, সরি বন্ধু না বান্ধবী না, মানে যাই হোক, ইউনুস এবং তার সহকর্মী, সহকর্মী শব্দটাই বেশি সুইটেবল, লামিয়া, মুর্শিদ, হুম। মিস লামিয়া, মিস আর মিসেস আই ডোন্ট নো অ্যাবাউট হার। উনি ওনার কিছু গম, ওনাদের একটা বিষয়ে কি কি প্যাকেজ ট্যাকেজ শোনা যায়, বিভিন্ন মিডিয়া টিডিয়া আসছে, আমি আসলে জানি না ভাই এই বিষয়ে, আদার ব্যাপারীয় জাহাজের খবর নিয়ে লাভ নেই। এইসব বিষয়ে দেখলাম, পড়লাম, শুনলাম, তো ওই জায়গা দিয়ে আসলে ইউনুস সাহেব আর বেরোইতে পারেন নাই, বলছে একটা কথা কেমনে ফেলায়। তো ওই কারণে এই পোশাক আসলে, মানে পোশাক, 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 পোশাকে পোশাক হয়ে গেছে, বুঝছেন তো, মানে ইউনুস সাহেব, লামিয়া আপা, মানে এই পোশাক আসলে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পুলিশ কাপড় আশা করি গ্রামের পুলিশের মতো কাপড় হয়ে উঠেছে, গ্রামের পুলিশ। সমাজদারকে ঠিক দিয়ে আছে, ইশারাই বলুন। কাঁপিয়ে, আশা করি ইসমাইল ভাই অন্তত বুঝছেন আমি কি বলতে চাইছি। না, তো বুঝছি ওই বুঝছি পোশাক বুঝছি বুঝছি। এর সময় তো পোশাকের অনুরোধ ফালানোর কোনো সুযোগ নাই, তাই এই পোশাক আসলে পুলিশের যে পোশাক দেওয়া হয়েছে, এটা গ্রাম পুলিশের এক ধরনের পোশাক হয়েছে। আমি সম্মানিত পুলিশ ভাইদেরকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে হাত জোর করে অনুরোধ করতেছি, ভাইরা অনেক হয়েছে। আমাদের এত পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে, পুলিশদেরকে উপরে এই ধরনের নির্মম নির্যাতন করা হয়েছে, দেশের 400-র উপরে পুলিশের স্টেশনে হামলা করা হয়েছে, আপনাদের মেরে ঝুলিয়ে রাখা হয়েছে ভাইরা, আপনাদের হত্যার বিচার চাওয়ার অধিকারটুকু ইন্ডিমনিটির মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে ভাইরা। এদের সাথে আর থাকেন না, এদেরকে বয়কট করুন, আমাদের সাথে নেমে আসুন, দেশকে রক্ষা করুন। বাংলাদেশ সেনাবাহিনীর জি ভাইদেরকে অনুরোধ করবো যে যেই ট্রাইব্যুনালে আপনারা যেই দেশকে স্বাধীন করছেন, বাংলাদেশের স্বাধীনতা তো বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন, মানে যে পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে যারা এসে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করলো, তাদের তো আসলে অনেক ভূমিকা ছিল, তারা অগ্রণী ভূমিকা রেখেছে। তো আপনাদের অগ্রজদের ত্যাগের বিনিময়ে যে দেশ, যেই স্বাধীনতা, সেই স্বাধীনতা বিরোধীদের বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আজকে আপনাদের বীর সদস্যদের ভাইদের বিচার করা হচ্ছে ভাইরা অবৈধভাবে। এইটা মানা যায় না। আপনারা পুলিশ ভাইরা আমাদের সাথে নেমে আসুন, এই অবৈধ সরকারকে হটেই আসুন, আমরা দেশকে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা করি, দেশকে রক্ষা করি। আমি জি। বাংলাদেশ সেনাবাহিনীর ভাইদেরকে, বাংলাদেশ পুলিশ বাহিনী, বিজিবি, আনসার, বিডিপি, সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো যে অবৈধ ইউনুস দেশকে বিক্রি করে দিচ্ছে, আসুন আমরা সবাই মিলে দেশটাকে রক্ষা করি, দেশটাকে বাঁচাই, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জি। জন্য কিছু অন্তত রেখে দেয়। না হলে কিন্তু এই ইতিহাসের দায় আমি, আপনি, আমরা কেউ এড়াতে পারবো না। আচ্ছা, ইমরান সাহেব কথা খুবই ভালো বলেছেন। ঠিক আছে, আমি, একজন দর্শক বলেছেন যে আগামী দিন কি হবে, মানে আজকে আগামীকাল কি হতে পারে, সেই ধরনের কিছু একটা আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করতে চাই। আপনি আমাদের কর্মসূচি, আপনাদের কর্মসূচি, সেটা কি, ছাত্র সংগঠনগুলো কি ভূমিকা রাখছে, আপনি যেহেতু ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, আওয়ামী লীগ কি করছে বা কি করণীয়, একটু বলে আমরা বিদায় নিতে চাই। জি। জি ধন্যবাদ। লকডাউন হয়েছে, শাটডাউন হবে, ইউনুসের ব্রেকডাউন হবে, ফ্যাসিস্টের ব্রেকডাউন হবেই, ফ্যাসিস্ট ডাউন হবেই। আর সত্য সবসময় উপরে থাকে, ন্যায় উপরে থাকে, নীতি উপরে থাকে, আমরা বিজয়ী হবই ইনশাল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, পেশাজীবী বিভিন্ন সংগঠন তাদের কাজগুলো করে যাচ্ছে। প্রিয় জনগণ, প্রিয় জনতা, প্রিয় ছাত্র সমাজ, প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষার্থী, শিক্ষক, ভাই, বন্ধুরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যেখান থেকে আমার এই বক্তব্য শুনছেন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, ৭১, ৫২ এই সত্যগুলোতে বিশ্বাসী হিসেবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের একজন ধারক হিসেবে, ৫৬,০০০ বর্গমাইলের লাল সবুজের সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, দিস ইজ টাইম, উই শুড স্ট্যান্ড টুগেদার, উই শুড সেভ আওয়ার কান্ট্রি, উই শুড ডু সামথিং ফর দ্য ফিউচার অফ আওয়ার জেনারেশনস। I hope you all will be with us and we shall overcome, we shall overcome, we shall overcome very soon. জয় ওকে, বাংলা, অনেক জয় বাংলা। অনেক ধন্যবাদ ইনান সাহেব আপনাকে, এবং দর্শক মন্ডলী আপনারা যারা শুনেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। তবে তার আগে একটু বলে নেই, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ৩০ বছরের জন্য লাল দিয়ে বন্ধ পোর্ট বিদেশিদের হাতে ছেড়ে দেবে, সেটি তিনি খুব সুন্দর করে বলেছেন, এটা সবাই বুঝেছে খুব ভালো করে। ঠিক আছে, তবে আমাদের এই চট্টগ্রাম বন্দর টন্দর এগুলা দেয়া, বিদেশিদেরকে দেয়া যেতে পারে, দেয়া উচিত, দেয়া হতে পারে।
হ্যাঁ, তবে সেখানে কি দেখতে হবে? দেশের স্বার্থ দেখতে হবে, কন্ডিশন গুলো ঠিক আছে কিনা, জনগণের মতামত নিতে হবে। ডেভেলপমেন্টের জন্য কোনো দেশে যদি এক্সপার্ট থাকে, সেই এক্সপার্টকে আমরা বাংলাদেশে আনবো। বাংলাদেশের কোনো এক্সপার্ট থাকলে তারা সেটা আমাদের দেশ থেকে বিদেশে নেবে। এটা হতেই পারে, আদান প্রদান হতেই পারে, কিন্তু দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা, শর্তগুলো কি সেটা জাতির সামনে উন্মুক্ত করলে জাতি লাভবান হচ্ছে কিনা, দেশবাসী লাভবান হবে কিনা, সেটি যদি হয় তাহলে বন্দর কেন, অন্য সব বিষয়ে চুক্তি হতে পারে, হোক দেশের স্বার্থে হোক। কিন্তু না, উনি যে চুক্তিটা করছেন দেশের কোনো মানুষের সাথে আলোচনা নেই, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা নেই, শর্তগুলো কি সেগুলো নিয়ে কোনো আলোচনা করা হয়নি। এবং টেন্ডারের শর্ত কি, টেন্ডারবিহীন একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে হচ্ছে, এটা কোনোভাবেই দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। এবং স্কপ, যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যেটি আছে, তারাও হুমকি দিয়েছে যে না, দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে বাংলাদেশের এই লাভজনক বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। তারাও যে কোনো সময় আন্দোলনে নামবে। শুধু আওয়ামী লীগ না বা দেশের সচেতন মানুষ না, যারা কাজ করেন তারাও মনে করেন যে তারা প্রতারিত হবেন, বঞ্চিত হবেন, দেশের স্বার্থ বিরোধী কাজ হচ্ছে, তারাও কিন্তু মাঠে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। যাই হোক, ইনান সাহেব, আপনার শেষ কোনো বক্তব্য আছে কিনা? দর্শক কমেন্টস করে যাচ্ছেনই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে শাটডাউন কর্মসূচি চলছে সেটি সফল হোক, সার্থক হোক, এরকমই বক্তব্য আমরা ইনান সাহেবের কাছে শুনলাম। এবং তাদের এটি সম্ভবত, আপনাদের এটা কি লাগাতার চলতে থাকবে এই ধরনের একটা বক্তব্য? আর একবার একটু সংক্ষেপে, এটা কি 17 তারিখেই হ্যাঁ, শেষ? না? হ্যাঁ, হ্যাঁ, না, না, আমাদের তো অবশ্যই ইউনূসের পতন না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, দেশরত্ন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলছে, চলবে। কখনো লকডাউন, কখনো শাটডাউন, কখনো ব্রেকডাউন, কখনো ফ্যাসিস্ট ডাউন। তো ডাউন না হওয়া পর্যন্ত আমরা আমাদের মার্চ ফরওয়ার্ড এই কার্যক্রম চালিয়ে যাব।